কি বলছে? হ্যালো। আচ্ছা আচ্ছা, তাকাও এদিকে, তাকাও এক এক করে, মাথা ঠান্ডা করে শুধু দেখতে থাকো আমি কি করছি, বুঝছো? পরে বুঝতে পারবা যে এটা কিভাবে কাজ করবে। দেখো, স্ট্রাকচার গুলা দেখো। সাবজেক্ট, সাবজেক্ট প্লাস শুধু ভার্ব। সাবজেক্ট প্লাস ভার্ব দিয়ে তুমি কিছু বাক্যকে বানাতে পারো। বুঝছো? এটা হলো একটা স্ট্রাকচার, মানে আমার কাজ হলো বাক্যকে বানানো। জাস্ট আর কোনো কাজ নাই, আমার কাজ হলো বাক্যকে বানানো। আমাকে কি দেওয়া আছে না দেওয়া আছে এটা ম্যাটার করে না, ম্যাটার হচ্ছে আমার একটা বাক্যকে রেডি করতে হবে বা আমার একটা সেন্টেন্সকে বানাতে হবে। তো কিছু কিছু সেন্টেন্স আছে যেই সেন্টেন্স গুলো শুধু সাবজেক্ট আর ভার্ব দিয়ে তুমি বানাতে পারো। যেমন আমি যদি লিখতে পারি, আমি লিখতে পারি যে শি ওয়াজ সিঙ্গিং, অথবা আমি যদি লিখি বার্ড ফ্লাই, বার্ডস ফ্লাই, বার্ডস ফ্লাই। এই যে বার্ডস, এটা একটা তোমার নাউন, বাট এটা সাবজেক্ট হিসেবে ইউজ হয়েছে। দেন ফ্লাই, ফ্লাই দিয়ে তুমি বলতে পারো যে আকাশে ওড়ে। দেন এটা একটা ক্রিয়া বা ভার্ব। তো এই যে এটা দিয়ে তুমি একটা বাক্য বানাচ্ছ, যে যে বাক্যটা তোমার মনের ভাবকে প্রকাশ করতে পারছে। আমি কিন্তু শুধু বাক্যের স্ট্রাকচারই তোমাকে ভাইয়া আমি বোঝাচ্ছি। দেখতে পাচ্ছি না। তুমি দেখতে পারবা, তুমি দেখতে পারবা, নেটওয়ার্কের প্রবলেম। তো আমি তোমাকে বলি যে আমার কাজ হলো জাস্ট হুম। বাক্যের স্ট্রাকচার বানানো। আমার কাজ হলো জাস্ট বাক্যের স্ট্রাকচার বানানো, আর কোনো কাজ নাই। বেশি কঠিন ভাবে কোনো কিছু বুঝতে হবে না। আমি জাস্ট বাক্যের স্ট্রাকচার গুলো তোমার দেখাচ্ছি, তুমি কিভাবে একটা বাক্যকে রেডি করতে পারবা। দেন গ্রামার পরে হবে। আগে বাক্যটা শেখো, আগে বাক্য কিভাবে বানাতে হয় সেটা দেখো। কিছু কিছু বাক্য তোমার কেমন হবে বলতো? তুমি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস কমপ্লিমেন্ট, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস কমপ্লিমেন্ট, শুধুমাত্র এই তিনটা জিনিস ইউজ করে তুমি একটা বাক্য বানিয়ে ফেলতে পারছো। তোমার আমি যদি বলি যে ব্রাদার হিজ ব্রাদার, আমি বলি হিজ ব্রাদার বিকাম এ সোলজার। হিজ ব্রাদার, দেখো আমি কি বললাম, হিজ ব্রাদার বিকাম এ সোলজার। আমি কি বললাম? হিজ ব্রাদার বিকাম এ সোলজার, হিজ ব্রাদার বিকাম এ সোলজার। আমি যে কথাটা বললাম তোমাকে, হিজ ব্রাদার বিকাম এ সোলজার। তো এখানে দেখো আমরা সাবজেক্ট কোথায় পাবো? এই দেখো বিকাম। তো এখানে সাবজেক্ট পাবো, এই যে হিজ ব্রাদার, এটা হলো সাবজেক্ট, এটা হলো আমাদের ভার্ব, আর এটা হচ্ছে আমাদের কমপ্লিমেন্ট। তাহলে একটা বাক্যের মধ্যে সাবজেক্ট, ভার্ব এবং কমপ্লিমেন্ট, এই তিনটা জিনিসকে যদি আমরা আলাদা আলাদা ভাবে বসাতে পারি, দেন আমরা বলতে পারি যে একটা বাক্যকে আমরা সম্পূর্ণ করতে পারি। তাইলে একটা বাক্যকে সম্পূর্ণ করতে হলে তোমার এই কাজটাও তুমি করতে পারবা। সেটা হলো সাবজেক্ট, ভার্ব এবং কমপ্লিমেন্ট। এই তিনটা জিনিস একসাথে বসাইলেও আমরা একটা বাক্যের স্ট্রাকচার গঠন করতে পারি। তাইলে বাক্যের স্ট্রাকচার আমরা দুইটা শিখলাম। একটা হলো সাবজেক্ট এবং ভার্বকে রেখে আমরা বাক্য করতে পারি। যেমন আমাদের বার্ড ফ্লাই, যেমন পাখিরা উড়ে, এইটা একটা তোমার যেমন স্ট্রাকচার। দেন একই রকম ভাবে তুমি বলতে পারবা সাবজেক্ট, ভার্ব এবং কমপ্লিমেন্ট, বা সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট, এইটা মিলেও তুমি একটা কি তৈরি করতে পারো বলো তো? একটা বাক্য তৈরি করতে পারো, যে বাক্য তোমার একদম সঠিক এবং সম্পূর্ণ মনের ভাবকে প্রকাশ করতে পারে। আমরা কিছুই শিখছি না, আমরা জাস্ট বাক্য তৈরি করা শিখছি, আমরা জাস্ট বাক্যের গঠন সম্পর্কে একটু জানছি। এছাড়া আমরা কিন্তু আর তেমন কিছুই জানছি না, বুঝছো? তো মাঝে মাঝে বাক্য আরো ভাবে হতে পারে, যেমন আমি যদি বলি যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস ডিরেক্ট অবজেক্ট, ডিরেক্ট অবজেক্ট, ডিরেক্ট অবজেক্ট। বুঝছো? সাবজেক্ট, ভার্ব প্লাস ডিরেক্ট অবজেক্ট। আমি তোমারে দেখাই কিভাবে। দেখো, আমি যদি বলি আই, এরপরে নো, আই নো, আই নো হার অ্যাড্রেস। বুঝছো? আই নো হার অ্যাড্রেস। দেখো, এই যে আমি তোমাকে বললাম যে আই নো হার অ্যাড্রেস, তো এখানে দেখো এই যে আই, আই একটা সাবজেক্ট, এন্ড নো, নো একটা ভার্ব। দেন এই যে হার অ্যাড্রেস, তো এই যে হার অ্যাড্রেস আমি যেটা বললাম, এটা কিন্তু একটা ডিরেক্ট অবজেক্ট। আমি তার বাড়ির ঠিকানা জানি, বুঝছো? আই নো আর হার অ্যাড্রেস মানে আমি তার ঠিকানা জানি। তো এইটা হচ্ছে আমাদের ডিরেক্ট অবজেক্ট। তাহলে আমরা বুঝতে পারলাম যে আমরা একটা বাক্যে যদি সাবজেক্ট, ভার্ব এবং একটা অবজেক্ট পাই, তাহলেও ওই বাক্যটা আমরা সম্পূর্ণ করতে পারি, বা ওই বাক্যটা আমরা সম্পূর্ণ করে ফেলতে পারি। তো একই রকম ভাবে আমি তোমাকে যদি আরেকটা বাক্য বলি,
দেখো আমি আরেকটা উদাহরণ দিই, দা গার্ল। দেখো আমি বললাম দা গার্ল হ্যাজ লস্ট। দেখো আমি বললাম দা গার্ল হ্যাজ লস্ট হার পার্স, হার পার্স। দেখো আমি কি বললাম, দা গার্ল লস হার পার্স, মানে এই যে মেয়েটা, দা গার্ল মানে মেয়েটা, লস হার মানে তার তার কি, তার পার্স বা তার ব্যাগটা হারাই ফেলেছে। তো এই যে হার হ্যাজ লস, এই দেখো এই হ্যাজ লস এটা কিন্তু আমার এখানে ভার্ব, বুঝছো? দ্য গার্ল হ্যাজ লস হার পার্স। তো এখন এইটাকে যদি আমি সাবজেক্ট ধরি, দেন এটা হবে আমার ভার্ব। দেন এটা যদি আমার ভার্ব হয়, তাহলে এটা কি আমাদের অবজেক্ট। দেন এটা আমাদের ডিরেক্ট অবজেক্ট হিসাবে যেহেতু কাজ করছে, তো আমরা কিন্তু এটা বলতে পারি যে এইটা হচ্ছে আমাদের সাবজেক্ট, দেন এইটা আমাদের ভার্ব, এটা আমাদের অবজেক্ট। তাহলে পরীক্ষার খাতায় যদি তোমাদেরকে এমন জাস্ট পার্টিশন দেওয়া থাকে, এমন জাস্ট পার্টিশন দেওয়া থাকে, এন্ড যদি উল্টা পাল্টা থাকে, মনে করো যে এই জায়গাটায় যে লস লেখা আছে, এই লসটা উপরে লেখা আছে, দেন এই যে নো, এই নোটা নিচে লেখা আছে, তাহলে তোমরা সুন্দরভাবে কি অর্থ অনুযায়ী তোমরা বলতে পারবে না? এখন তোমাকে মনে করো দেওয়া আছে আই লস্ট, আই হ্যাজ লস্ট হার অ্যাড্রেস। দেখো আয়ের পরে প্রথম কথা হ্যাজ বসে না, দ্বিতীয় কথা হলো আই হ্যাজ লস্ট, এই কথার কোনো ভিত্তি পাগল ছাড়া আর কেউ খুঁজে পাবে না। আর এই যে হার অ্যাড্রেস, তার মানে এই বাক্যে টোটালি কোনো অর্থ হচ্ছে না। দেন আমরা অর্থ বানানোর জন্য আমরা এই দেখো আই নো আর অ্যাড্রেস, এটা আমরা লিখতে পারি। তোমাকে সবকিছুই দেওয়া থাকবে প্রশ্নের মধ্যে, কিন্তু সেটা জাস্ট একটু উলট পালট থাকবে। তোমাকে প্রত্যেকটা বাক্যে সঠিক সঠিক শব্দগুলো এনে আমাদের বাক্যকে অ্যাপ্রোপ্রিয়েট করে ফেলতে হবে। এইটাই হলো তোমার কাজ। তাছাড়া আমাদের কঠিন কোনো কাজ নাই, বা আর তেমন কোনো ধান্দাও পানিও নেই, বুঝছো? এবং তোমাকে আমি আরো একটা বলি, এন্ড দেন আমাদের আরেকটা স্ট্রাকচার থাকতে পারে, সেটা হলো আমি বলি সাবজেক্ট প্লাস বাক্যের আরেকটা স্ট্রাকচার, সেটা বলি সাবজেক্ট প্লাস ভার্ব, ভার্ব প্লাস এবার আমি তোমাকে যদি বলি নাউন অথবা প্রোনাউন, নাউন অথবা প্রোনাউন, এর পরবর্তীতে আমাদের আরেকটা যেটা থাকতে পারে সেটা হলো অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ, তো এইভাবেও একটা বাক্য কিন্তু গঠন হতে পারে, বুঝছো? কি কিভাবে আমি তোমাকে বলি, কি কিভাবে বাক্য গঠন হতে পারে। ফার্স্টে সাবজেক্ট থাকবে, দেন একটা ভার্ব থাকবে, দেন নাউন অথবা প্রোনাউন থাকবে, এরপর একটা অ্যাডজেক্টিভ থাকবে। তো এমন যদি থাকে, তাহলে ওই বাক্যটাকে আমরা সম্পূর্ণ বাক্য হিসাবে মেনে নিতে পারি। এন্ড তোমাকে যদি এমন কোনো স্ট্রাকচারে টেবিল দেওয়া থাকে, দেন তুমি কিন্তু খুব সহজেই এই বাক্যকে পরিপূর্ণ করতে পারবা। ফার্স্টে আমরা সাবজেক্ট বসাবো, দেন ভার্ব, এরপরে নাউন অথবা প্রোনাউন, দেন অ্যাডজেক্টিভ। তো আমি তোমারে বলি একটা বাক্য, আমি তোমাকে উদাহরণ দিই, দা বার্ড। দা বার্ড, দা বার্ড পুশ দা ডোর, দা দা বার্ড পুশ দা ডোর ওপেন, দা বার্ড পুশ দা ডোর ওপেন। দেখো এই যে ওপেন, ওপেন মানে কি, ওপেন মানে খোলা, দা ডোর ওপেন, কি খুলতে চাচ্ছে, দরজা খুলতে চাচ্ছে। এখন কথা হলো দরজা কি করতে চাচ্ছে, খুলতে চাচ্ছে, দেন এটা কিন্তু আমাদের অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহার হচ্ছে বা অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করছে। দেন আমি তোমাকে বলতে পারি এই যে পুস্ট, এই যে পুস্ট, এই যে পুশ, পুশ মানে কি খেলা, দেন এই যে দা ডোর, এই যে। তো এখন আমাদের কথা হলো দা বার্ড, এই যে এটা হচ্ছে আমাদের সাবজেক্ট, দেন এইটা যদি সাবজেক্ট হয় আর এটা আমাদের ভার্ব, দেন আমাদের নাউন বা প্রোনাউন, নাউন বা প্রোনাউন, এরপরে আমাদের অ্যাডজেক্টিভ বসবে। আমি আরো কয়েকটা, এই যে দা ডোর, দা ডোর এখানে নাউন অথবা প্রোনাউন হিসেবে আমি ব্যবহার করেছি। দেন আমি বলতে পারি ওপেন, ওপেন এখানে কিন্তু আমার অ্যাডজেক্টিভ। তার মানে আমি তোমাকে বলতে পারছি যে কিভাবে কিভাবে একটা বাক্য গঠন হয়, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস নাউন অথবা প্রোনাউন, এরপরে আমি ইচ্ছা করলে এখানে একটা বসাতে পারি অ্যাডজেক্টিভ, দেন আমার এই বাক্যটা কিন্তু ফুলফিল হয়ে যাচ্ছে। আমার কথা কি বুঝতে পেরেছো? আরো আমি কয়েকটা স্ট্রাকচার দেখাই, দেখো আমি কয়েকটা স্ট্রাকচার দেখাই যে we found we found the we found the tank empty। দেখো এখন এই যে এই বাক্যটা ওই ফাউন্ড দ্য ট্যাঙ্ক এমটি, এই বাক্যটা দেখো, এই বাক্যটা তুমি যদি এই বাক্যটার দিকে তাকাও, তাহলে দেখবো ওই হচ্ছে আমাদের সাবজেক্ট, ফাউন্ড মানে হচ্ছে খোঁজা, খোঁজাকে আমরা বলতে পারি অবজেক্ট। আচ্ছা এই যে দ্য ট্যাঙ্ক, দ্য ট্যাঙ্ক অথবা নাউন,
অবশ্যই দ্য ট্যাঙ্ক নাউন, বিকজ নাউন অথবা প্রোনাউনের মধ্যেই পড়বে। কারণ কি বলতো, দ্য ট্যাঙ্ক তো একটা বস্তু, বুঝছো। এরপরে যে ইমটি, ইমটি মানে কি খালি, ভরা বা খালি বোঝানো বা কোনো কিছু দোষগুণ বোঝানো, এটা তো অবশ্যই অ্যাজেটিভ হবে। দেন আমরা বলতে পারি যে ইমটি, এটা হলো একটা অ্যাজেটিভ। তার মানে আমি তোমাকে খুব সুন্দরভাবে যেটা বুঝাতে পারি সেটা হলো উই ফাউন্ড দ্য ট্যাঙ্ক এমটি। এখানে দেখো এই যে উই একটা সাবজেক্ট, দেন ফাউন্ড হচ্ছে ভার্ব, এরপরে দ্য ট্যাঙ্ক, এই যে আমরা বলি দ্য ট্যাঙ্ক, এই দ্য ট্যাঙ্ক কিন্তু এখানে নাউন অথবা প্রোনাউন, দেন ইমটি, ইমটি কিন্তু আমাদের অ্যাজেটিভ। তার মানে কোন বাক্যকে তুমি যদি আবারও একটু সুন্দরভাবে দেখো, তাহলে কোন বাক্যকে তুমি যদি বলো যে সাবজেক্ট আছে, তারপরে ভার্ব আছে, দেন নাউন অথবা প্রোনাউন আছে, এরপরে যদি অ্যাডজেক্টিভ থাকে, তাহলে বলতে পারবা যে বাক্যটা সঠিকভাবে আছে, এই বাক্যটা সম্পূর্ণ বাক্য। তাইলে আমি তোমারে আবারও একটু বলতে পারি যে একটা বাক্যে তোমার সাবজেক্ট আছে, দেন ভার্ব, এরপরে তুমি একটা নাউন পাইলে বা প্রোনাউন পাইলে, এরপরে তুমি একটা অ্যাডজেক্টিভ পাবা, দেন তুমি এই বাক্যটাকে কিন্তু সঠিক বাক্য বলতে পারবা। আমার কথা আশা করি বোঝা গেছে। দেন আসো আমরা আরেকটু পড়াশোনার মধ্যে আসি, তার আগে আমার কল আসছে, আমি রিসিভ করে নিই। আসলাম না, না না আমি পড়াচ্ছি না, না ওই আম্মুর ফোনটা একটু ফোন দিবা। তোমার তো এই ফোনটা লাগবে, আম্মুর ফোনটা একটু ফোন দিবা, আম্মুর নাম্বারে। আমি 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 বলবো, একটু লিখে নাও, তুলে নাও। আচ্ছা দেখছি টাকা আছে কিনা, আমি দেখছি। আচ্ছা, এরপরে দেখো আমরা বাক্যের আরো কিছু স্ট্রাকচার দেখতে চলেছি। যেমন আমরা যদি বলি সাবজেক্ট প্লাস ভার্ব, সাবজেক্ট প্লাস ভার্ব, এর পরবর্তীতে আমি বলতে পারি প্রিপজিশন। বুঝছো, প্রিপজিশন সম্পর্কে আমরা আগেই পড়েছিলাম। প্রিপো প্রিপজিশন প্লাস প্রিপজিশনাল অবজেক্ট। বুঝছো কি প্রিপজিশনাল অবজেক্ট, আর ই ও এস আই আই ও এন এল, অবজেক্ট, প্রিপজিশনাল অবজেক্ট। তো আমি এখানে কি বলতে পারি দেখো, আমি বলতে পারি দেখো উই আর রাইটিং, উই আর রাইটিং ফর, উই আর রাইটিং ফর ফারুক। আমি কি বললাম, উই আর রাইটিং ফর ফারুক, আমি এটা বললাম যে উই আর রাইটিং ফর, উই আর রাইটিং না, এখানে রাইটিং বললে কেমন একটা হয়ে যাচ্ছে, ওয়েটিং লিখি, ওয়েটিং, উই আর ওয়েটিং ফর ফারুক, আমরা ফারুকের জন্য অপেক্ষা করছি। তো দেখো এই যে উই আর ওয়েটিং ফর ফারুক, এখানে দেখো আমরা ফার্স্টে সাবজেক্ট ইউজ করেছি, দেন আমরা অক্সিলারি ভার্ব আছে, দেন এখানে দেখো ওয়েটিং, এই যে এই সম্পূর্ণ টুকরে আমরা ভার্বের কাতারে ফেলতে পারি। বুঝছো, এই যে এই সম্পূর্ণ টুকরে আমরা ভার্বের কাতারে ফেলতে পারি। দেন এই যে ফর, ফর একটা প্রিপজিশন, দেন প্রিপজিশনের সাথে একটা অবজেক্ট আছে, এই যে ফারুক। তো এইটাকে আমরা বলতে পারি যে প্রিপজিশনাল অবজেক্ট। তাহলে আমরা বলতে পারি যে কোনো বাক্যে যদি সাবজেক্ট থাকে এন্ড যদি ভার্ব থাকে এবং একই সাথে সাথে যদি প্রিপজিশনাল একটা অবজেক্ট থাকে, দেন ওই বাক্যটাও আমরা সম্পূর্ণ বলতে পারি। তাহলে এই স্ট্রাকচারটাও আমাদের কিন্তু মাথায় রাখতে হবে। কি কি বললাম, যদি কোনো বাক্যে আমরা ফার্স্টের টেবিলে দেখি সাবজেক্ট আছে, দেন আমরা একটা ভার্ব খুঁজবো, এর পরবর্তীতে যদি আমরা খুঁজে পাই যে একটা প্রিপজিশনাল অবজেক্ট আছে, দেন এই প্রিপজিশনাল অবজেক্টটাকে আমরা তারপরে লাগাই দেবো। দেন আমাদের কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে বাক্যটা যেন অর্থ সংগতিপূর্ণ হয়। অর্থপূর্ণ যদি বাক্য না হয় তাইলে কিন্তু সেই বাক্য আমরা ইউজ করতে পারবো না। বুঝছো? আচ্ছা, এবার এবার আমি যদি আরো কিছু কথাবার্তা তোমাদের সাথে বলতে চাই, তাহলে আমি তোমারে বলতে পারবো, কি বলতে পারবো বলো তো?
আমি তোমার যদি বলি উই আর ওয়েটিং ফর ফারুক, তো এখন দেখো এই যে এইটা স্ট্রাকচারের মধ্যে যায়। তো এবার দেখো আমি তোমার আরো কয়েকটা বাক্য সম্পর্কে বলি। যেমন আমি যদি বলি হি এগ্রি, agreed to our proposal, বুঝছো, our proposal। কি বললাম, হি agreed to our proposal, আমি বললাম হি agreed to our proposal। এখন এই যে কথাটা আমি তোমাকে বললাম যে হি agreed to our proposal, দেখো এখানে হি একটা সাবজেক্ট, দেন এই যে agreed to জিনিসটা কি বলতো, agreed to অবশ্যই আমাদের ভার্ব, agreed আমাদের ভার্ব, এন্ড টু প্রপোজাল এটা আমাদের প্রিপোজিশনাল ফ্রেজ বা প্রিপোজিশন, এটা আমাদের প্রিপোজিশন, এন্ড এইটা হলো প্রিপোজিশনাল অবজেক্ট। তো কোনো বাক্যে যদি আমাদের এই রকম থাকে যে আমরা একটা সাবজেক্ট পাচ্ছি, দেন একটা ভার্ব পাচ্ছি, দেন প্রিপোজিশনাল অবজেক্ট পাচ্ছি, এন্ড প্রিপোজিশনও পাচ্ছি, তাহলে আমরা বলতে পারবো যে এই বাক্যটার স্ট্রাকচার সঠিক আছে। আমি একটু শুনতে চাই সবার কাছে, কে কে আছো বলো তো। হ্যালো, কেউ আসো? আর কেউ নাই? নিশাদ কি গান গাচ্ছ? না, আমি গান গাচ্ছি না, বিরাট গান গাচ্ছি। এখন কথা হলো, এই গ্রামার আইটেমটা তোমাদের কঠিন লাগছে অনেক? হ্যাঁ, একটু লাগছে। মানে বুঝতে পারছো নাকি? কঠিন লাগলে সমস্যা নেই, বাট বুঝতে পারছো কিনা সেটা বলতে হবে। বিষয়টা হচ্ছে আমার ঘুম আসছে। হ্যাঁ, আমার ক্লাসের ভিতরে ঘুমাবো। আমার ঘুম আসছে, আমি কিছুই বুঝতে পারতেছি না। আচ্ছা। এই আর উষার কি অবস্থা? দেখো আমি 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 উষা মিউট করো, উষা মিউট করো। আমি কিচ্ছু করছি না বাবা, শোনো তোমরা, আমি এই জিনিসটা আসলে রুলস দিয়ে কিভাবে পড়া যায় আমি সেটা তোমাদের করানোর চেষ্টা করছি। তার মানে আমি তোমাদের বলি যে এই যে টেবিল, এই টেবিল তো জীবনে তোমরা কোনোদিন কোনো রুলস মুলস পড়ো না, আর এই টেবিলের রুলস কেউ তোমাদের পড়ায়ও দেয় না, আর এইটা এটা কেউ তোমার জীবনে কোনোদিন পড়ায় নাই, সত্যি কথা যেটা। এই জিনিসটা তোমরা ওই পরীক্ষার খাতায় বসো, বসে মাথায় যেটা আসে, মাথায় যেটা ভালো মনে হয় ওইটা লিখে দিয়ে চলে আসো। বাট আমি তোমারে সেন্টেন্সের কিছু স্ট্রাকচার সম্পর্কে আমি তোমারে বলছি, যে স্ট্রাকচার গুলা ধরে ধরে তুমি যদি আগাও, তাহলে তোমার এটা সঠিক হওয়ার চান্সেস অনেক বেশি, অনেক বেড়ে যাবে। দেন আমি এইটা নিয়ে তোমার সাথে কাজ করছি। তো একটু যদি কঠিন লাগেও তাও একটু মনোযোগ দিয়ে ওই স্ট্রাকচার গুলো একটু দেখো, দেন দেখবা যে বিষয়টা ভালো হবে। এটা একটা প্র্যাকটিসের বিষয়, এটা একটা প্র্যাকটিসের বিষয়। বাট আমি প্র্যাকটিস করেছি বিধায় আমি কিন্তু এই স্ট্রাকচার গুলো তোমাদের দেখাতে পারছি, বুঝতে পারছো? তো দেন দেখো, আমি যদি বলি সাবজেক্ট প্লাস ভার্ব, এর পরবর্তীতে আমরা যদি বলতে পারি নাউন অথবা প্রোনাউন, নাউন অথবা, দেন আমি তোমাকে বলতে পারি টু ইনফিনিটি। আমি কি বললাম, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস নাউন অথবা প্রোনাউন প্লাস টু ইন্টু ইনফিনিটি। এখন আমি তোমার সুন্দর করে একটা বাক্য আমি দেখানোর চেষ্টা করে, দেখো আমি লিখলাম আই, এখানে আমি কি লিখলাম, আই আই, এর পরবর্তীতে আমি লিখলাম যে উড লাইক, আই উড লাইক। তো এই উড লাইক তো একটা অবশ্যই ভার্ব, আই উড লাইক, এরপরে আমার নাউন অথবা প্রোনাউন, আই উড লাইক ইউ, ইউ টু। দেখো ইনফিনিটি মানে কি, টু প্লাস ভি ওয়ান, টু প্লাস ভি ওয়ান কে আমরা বলতে পারি যে এটাকে, এটাকে আমরা বলতে পারি ইনফিনিটিভ। ইনফিনিটিভ মানে কি, টু প্লাস ভি ওয়ান, এই দেখো টু প্লাস ভি ওয়ান, তার মানে এটা হচ্ছে আমাদের ইনফিনিটিভ। তাইলে আমি তোমাকে বলি যে কোনো বাক্যে, কোনো বাক্যে কোনো বাক্যে আমি তোমাকে বলি যে কোনো বাক্যে যদি আমরা আই পাই,
অ্যান্ড উড, এই যে আমি যদি কোনো বাক্যে সাবজেক্ট পাই, দেন আমরা যদি কোনো বাক্যে ভার্ব পাই, এরপরে আমি যদি কোনো বাক্যে এই যে নাউন অথবা প্রোনাউন পাই, তাহলে তুমি এই যে টু প্লাস ইনফিনিটিভ, এই যে টু প্লাস ইনফিনিটিভ এটা যদি পাও, তাইলে বুঝতে পারো যে এইটা একটা বাক্যের স্ট্রাকচারে আছে। দেন এইটা যদি কোনো বাক্যের স্ট্রাকচারে থাকে, দেন এইটাকে তুমি বলতে পারো যে এটা একটা সঠিক বাক্য। অ্যান্ড এই বাক্যের স্ট্রাকচার পূর্ণ করে তুমি কিন্তু এই বাক্যটা সঠিকভাবে লিখতে পারবা, বুঝছো? দেন পরীক্ষাতে যদি এমন যদি কোনো পজিশন আসে যে সাবজেক্ট আছে, ভার্ব আছে, নাউন অথবা প্রোনাউন, এরপরে টু প্লাস ইনফিনিটি, এটা তুমি ইউজ করতে পারো। আমার কথা বুঝছো? মনে করো যে একটা টেবিলে আছে সাবজেক্ট, এরপরে ভার্ব আর নাউন বা প্রোনাউন মিলে একটা টেবিলে আছে, দেন আরেকটা টেবিল থেকে তুমি খুঁজে দেখবা যে কোথায় টু প্লাস ইনফিনিটি আছে, সেই টু প্লাস ইনফিনিটিরে তারপরে এনে বসাবা, বুঝছো? এইভাবে কিন্তু আমরা এই টেবিলটা একদম ফুলফিল করতে পারি, বুঝছো? এই টেবিলটা কিন্তু আমরা ফুলফিল করতে পারি। টেবিল ফুলফিল করা কিন্তু অতটাও সহজ না, বলো? ইনফিনিটিভ সি। ইনফিনিটিভ মানে টু প্লাস বি ওয়ান, কোনো ভার্বের এক নম্বর ফর্ম, তার আগে যদি টু থাকে তাইলে আমরা সেটাকে ইনফিনিটিভ বলতে পারি। আচ্ছা, এরপরে আমি যদি বলি যে হেল্প হি হেল্প হি হেল্প মি হি হেল্প মি টু ক্যারি দ্য বক্স, ক্যারি দ্য। তো দেখো আমি কি লিখলাম, দেখো হি হেল্প মি, দেখো এই যে হেল্প, এই যে হেল্প একটা ভার্ব, দেন হি একটা সাবজেক্ট, দেন এই যে মি হচ্ছে নাউন বা প্রোনাউন, মি অবশ্যই একটা প্রোনাউন। দেন আমি তোমার বলতে পারি টু ক্যারি দ্য বক্স, এই দেখো টু প্লাস ভি ওয়ান, ক্যারি কি, ক্যারি একটা ভার্ব, টু প্লাস ভি ওয়ান মানে এটা একটা ইনফিনিটিভ। দেন তুমি এটাকে বলতে পারো যে এটা একটা সাবজেক্ট, এটা একটা সঠিক বাক্য। তাইলে একটা বাক্য যদি এমন পরীক্ষার হলে দেওয়া থাকে যে সাবজেক্ট আছে, দেন তোমার ভার্ব আছে, এর পরবর্তীতে যে তুমি পাচ্ছ যে নাউন অথবা প্রোনাউন, এরপরে তুমি কি বসাবো বলো তো? তুমি চোখ বন্ধ করে ওখানে একটা ইনফিনিটিভ বসাই দিবা, বা ইনফিনিটিভ একটা ফ্রেজ বসাই দিবা, বুঝছো আমার কথা? তো এর পরবর্তীতে আমি যদি সামনের দিকে আরেকটু আগাই, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস জিরান, এইটা দিয়েও আমি একটা তোমার সেন্টেন্সে স্ট্রাকচার করতে পারি। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস জিরান, আমি কি বললাম? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস জিরান, এটা দিয়ে আমি খুব সুন্দরভাবে একটা স্ট্রাকচার করতে পারি। আমি কি বললাম? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস জিরান। এখন আমি যদি তোমাকে বলি সাবজেক্ট কি, সাবজেক্ট মনে করো শিপ, শিপ প্লাস ভার্ব জিনিসটা কি বলতো? ভার্ব মনে করো বিগেন, এন প্লাস জিরান, জিরান কি মনে করো? শাইনিং, SHI HHIGI। তো এখন তোমার আমি বললাম, এই যে আমি তোমাকে বললাম শি বিগান, এরপরে আমি তোমাকে আরো একটা কথা বলতে পারি, হি ফিনিশ টকিং, এই কথা আমি বলতে পারি হি ফিনিশ, হি হ্যাজ ফিনিশ, হি হ্যাজ ফিনিশ টকিং। দেখো আমি তোমাকে বলি, এই যে আইএনজি, কোনো ভার্বের শেষে তুমি যদি আইএনজি লাগাও, ওইটাকে আমরা বলতে পারি জিরান, বুঝছো? তো জিরান্ডার পার্টিসিপল নিয়ে, প্রেজেন্ট পার্টিসিপল নিয়ে কিছু দ্বন্দ্ব আছে, কিছু কথাবার্তা আছে, সেগুলো এখন আমি বলছি না, অন্য একদিন বলবো। বাট আমি তোমার একে তোমার ক্লিয়ার করে আমি এটা বলতে চাই যে হি হ্যাজ ফিনিশ টকিং। তো এই যে হি হ্যাজ ফিনিশ যে টকিং যে ব্যাপারটা আমি তোমাকে বললাম, তো এই যে হি হি একটা সাবজেক্ট, দেন এই যে হ্যাজ ফিনিশড। আচ্ছা, এই যে তোমার আমি বললাম যে হ্যাজ ফিনিশড কি? হ্যাজ ফিনিশড কি? ভার্ব, টকিং। এই বুঝছো তোমরা? হ্যাঁ, কথা কও, কথা কও। হ্যাঁ, হ্যাঁ। এই, মানে কি অবস্থা দেখো।
কি লবণ? ও তুমি ওই ইয়েতে দিয়েছো? কি দিয়েছো? লবণ দিয়ে দিছি না, ও আমি লবণ দিয়ে দিছি, তার গরম পানি লবণ দিয়ে দিছি। ঠান্ডাই তো খেয়ে দিলাম, মনে করতে কি তাহলে ময়লা ঠান্ডাই খাবো। এই কথাবার্তা বলছো না কেন? তোমরা কই তোমরা? নিশাত, ঘুমাচ্ছ? না, ঘুমাচ্ছি না, জেগেই আছি। কথা বলছো না কেন? বলছি তো। এই তোমার বোন কোনে গেল? না, তা কি জানি। না ঘুমাই গেছো? ও ঘুমাই গেছে হয়তো বা। তো আচ্ছা, এই দেখো এই স্ট্রাকচারটা দেখো, তাইলে তাইলে আমি কি বললাম, সাবজেক্ট প্লাস সাবজেক্ট এরপরে ভার্ব এরপর জিরান্ড হইলেও এটা একটা বাক্য হইতে পারে, বুঝছো? সাবজেক্ট ভার্ব এরপর জিরান্ড হইলেও একটা বাক্য হইতে পারে, আমার কথা বুঝছো? জেন্ট কি? বুঝি নাই। কে বোঝো নাই? না, আমি বুঝি নাই। ঘুমাইলে বুঝবা কি করে? ছেলে তো ঘুমায়। ভাইয়া ঘুমাচ্ছিলাম না, আমি বোঝার চেষ্টা করতেছিলাম, বাট বুঝতে পারতেছি না। আচ্ছা, আমি তুমি তুমি অনেক বেশি পরিমাণে ওই প্রেশার নিয়ে ফেলছো, বুঝলে? আসলে এত প্রেশার নেওয়ার দরকার নেই। আমি জাস্ট সেন্টেন্সের স্ট্রাকচার গুলো তোমারে দেখাচ্ছি, আর কিচ্ছু দেখাচ্ছি না। আমি সেন্টেন্সের স্ট্রাকচার গুলো দেখাচ্ছি, কিছু উদাহরণ লিখে দিচ্ছি, আর কিচ্ছু তো করছে না। এত প্রেশার ও নেওয়ার আচ্ছা, দরকার নেই। মানে প্রসেসটা দেখাচ্ছেন যে মানে এটার গঠন প্রণালী। হ্যাঁ, একটা বাক্য কি কি ভাবে গঠন হইতে পারে আমি সেটা দেখাচ্ছি। তুমি তুমি ও আচ্ছা, তুমি তো মেলা আমি কিছু ভাবতেছি। তুমি তো মেলা কিছু ভেবে বসে থাকছো, মানে আমি তো তোমার চিন্তা ভাবনা হ্যাঁ, বুঝতে পারছি। তুমি কি কি ভাবছো? ভাবছো যে এটা কিভাবে করতে হবে, কি করতে হবে না করতে হবে, বহুত জিনিস ভাবছো। হ্যাঁ আসলে হ্যাঁ, কিন্তু আমি তো মাথায় ভাইয়া হ্যাঁ, বলো। বলছি জেন্ট কি? কি হয়েছে? জেন্ট কি মানে জেন্টটা কি যেটা? জিরানটা আমি বলছি, জিরান জিনিসটা হচ্ছে আমাদের কোনো ভার্বের পরে যদি আইএনজি ইউজ করা হয় সেটা মূলত জিরান হিসাবে আমরা ধরতে পারি, বাট এই জিরানটার পার্টিসিপল নিয়ে একটু মারামারি আছে, বুঝলে? এটা নিয়ে এখন তোমার জানার কোনো প্রয়োজন নাই, এটা অ্যাডমিশন টাইমে জানতে পারবে যে জিরানটার পার্টিসিপল নিয়ে কি একটা মারামারি আছে বা ঝামেলা আছে, বুঝছো? বাট আমি তোমাকে বলতে পারি যে এই যে টকিং, দে ফিনিশ টকিং, বুঝছো? এখন এই টকিং এইটা দেখে তুমি কি বুঝতে পারছো? এটা কিসের মতন আচরণ করছে বলো তো? এটা কি আমাদের আহ তোমাদের অ্যাডজেক্টিভের মতন আচরণ করছে নাকি নাউন প্রোনাউনের মতো আচরণ করছে? এটা কার মতন আচরণ করছে বলো তো? কার মতন আচরণ করছে? কি জানি, বুঝতে পারছি তুমি না। তুমি বোঝার চেষ্টা করো তো। আমি আরো একটা বাক্য লিখছি, তারপরে তোমাকে আমি বলছি। নাউন। নাউন। আচ্ছা, তো এবার এটা দেখো, গিভিং হিম মানে হি ran away। এখানে এই যে গিভিং, এটা এটা কোন পার্টস অফ স্পিচ হিসেবে আছে বলো? জানি না, বুঝতে পারছি না। আচ্ছা, গিভিং হ্যাঁ। ভার্ব। না রে, ভার্ব না। আচ্ছা, এই যে এখান থেকে, এই যে এই জায়গা থেকে আমি যদি গিভ বাদ দিয়ে দিই আর এই জায়গা থেকে যদি আমি টকিং বাদ দিয়ে দিই, তাহলে কোন বাক্যটা চলবে এবং কোন বাক্যটা চলবেই না বলো তো? বুঝতে পারছি না তো। দেখো, হি হ্যাজ ফিনিশ, এটা 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 বাদ দিয়ে দিলে চলবে না। এন্ড এই যে হিম মানে হি র্যান ওয়ে, এটাও চলবে না। তার মানে যদি কোনো বাক্য থেকে, তুমি যদি কোনো বাক্য থেকে আইএনজি টা সরাই দিলে তোমার ওই বাক্যটা না চলে, সেটাকে আমরা বলতে পারি ওটা জিরান্ড হিসেবে কাজ করবে, বুঝছো? যে এত এত কিছু মাথা ঘামানোর দরকার নাই, এত মাথা ঘামানোর দরকার নেই। আমি জাস্ট এতটুকু জানি যে ভার্বের পরে আইএনজি যোগ করলে আপাতত আমি বুঝে নেবো যে ওইটা জিরান্ড।
তো এখন আরো একটা স্ট্রাকচার থাকতে পারে, সেই স্ট্রাকচার হলো আমি তোমাকে বলি সাবজেক্ট সাবজেক্ট প্লাস ভার্ব, দেন নাউন অথবা প্রোনাউন, অথবা প্রোনাউন, এরপরে আমি বলতে পারি যে প্লেন প্লেন ইনফিনিটিভ, বুঝছো, প্লেন ইনফিনিটিভ। ইনফিনিটিভ। তো আমি একটা বাক্য লিখি, দেখো আমি একটা নরমালি বাক্য লিখলাম, আই স, আমি বলছি, আমি তোমাকে বুঝাচ্ছি, আই স হিম গো আউট। এখানে এখানে কিন্তু 2+V1 নেই, এটা কিন্তু ডাইরেক্ট একটা V1 ফর্ম আছে, বুঝছো। এখানে কিন্তু 2+V1 ফর্ম নেই, এখানে কিন্তু ডিরেক্ট V1 ফর্ম আছে, বুঝছো। এখানে কিন্তু 2+V1 ফর্ম নেই, এখানে কিন্তু 2+V1 ফর্ম নেই, ডিরেক্ট কিন্তু V1 ফর্ম আছে। তার মানে এই কারণে কিন্তু এটাকে আমরা বলতে পারি যে এই যে এটা হচ্ছে প্লেন ইনফিনিটিভ, বুঝছো। যখন এখানে 2+V1 থাকবে, দেন ওইটাকে তুমি বলতে পারবে যে ওইটা ডিরেক্ট ইনফিনিটিভ। আমার কথা কি বুঝতে পারছো বলো তো? হ্যাঁ বুঝতে পেরেছি। আচ্ছা, এবার আমি যদি তোমাকে বলি আরো কিছু স্ট্রাকচার হতে পারে, যেমন আমি বলতে পারি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস, তোমাকে আমি বলতে পারি নাউন অথবা প্রোনাউন। ভাইয়া বলো। আগেরটা বুঝিনি। আচ্ছা আমি বলছি, প্লাস প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল। তো আমি তোমাকে জাস্ট বলি, দেখো আই স আই স হিম আই স হিম, দেখো আমি বলছি আই স হিম ক্রসিং দ্য ব্রিজ, দেখো আই স হিম ক্রসিং দ্য ব্রিজ, আই স হিম ক্রসিং দ্য ব্রিজ, ক্রসিং দ্য, দেখো আমি যে কথাটা লিখলাম আই স হিম ক্রসিং দ্য ব্রিজ, তো এই যে এখানে আমি তোমাকে যদি বলি, বলো। বলছি প্রোনাউন প্লাস তারপরে কি লিখেছেন এটা pronoun বোঝা plus, যাচ্ছে না। এই যে এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল, বুঝছো। এটা একটা স্ট্রাকচার। যদি তোমার সাবজেক্ট থাকে এন্ড যদি ভার্ব থাকে, দেন তুমি নাউন অথবা প্রোনাউন যদি বসাও, এর পরবর্তীতে তোমার আমাদের কি বসাতে হবে, প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল, বুঝছো, প্রেজেন্ট পার্টিসিপল এটা বসাতে হবে। তো এখন এই যে আমি তোমাকে যে বললাম প্লেন ইনফিনিটিভ, মানে এখানে দেখো জাস্ট V1 আছে, বুঝছো, এখানে কিন্তু 2+V1 নেই। 2+V1 যদি থাকে সেটাকে আমরা ডিরেক্ট ইনফিনিটিভ বলতে পারি, আর 2+V1 না থেকে ডিরেক্ট, দেখো এই জায়গাটায় দেখো একদম কারেন্ট আমার যেই V1 ফর্ম সেটা বসছে, তো এটার জন্য আমরা এটাকে বলছি যে আমাদের প্লেন ইনফিনিটিভ। আশা করি এবার বুঝছো। এবার আমি তোমাদের যদি বলি যে সাবজেক্ট প্লাস ভার্ব, এরপরে আমি যদি বলি নাউন অথবা প্রোনাউন। ভাইয়া হ্যাঁ প্লেন ইনফিনিটিভটা একটু বলবেন, আপনার কথা বোঝা যাচ্ছিল না আচ্ছা আচ্ছা, আমি বলবো, আবার বলবো, কোনো সমস্যা নেই। Participle। দেখো আমি তোমাকে বলি যে সাবজেক্ট আই, আই হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের কথা যদি বলি ওয়ান্ট, প্লাস দেখো এখানে আমরা নাউন অথবা প্রোনাউন আমরা বলতে পারি আই ওয়ান্ট হিজ লেটার, তো হিজ, হিজ না দিস লেটার, আই ওয়ান্ট দিস লেটার, টাইপ। দেখো আমি আই ওয়ান্ট দিস লেটার টাইপ, তো দেখো এটা একটা আমাদের কিন্তু সুন্দর একটা তোমার হইতে পারে যে বাক্যের স্ট্রাকচার। তো দেখো আই ওয়ান্ট দিস লেটার টাইপ, তো আমি ওই চিঠি কি চাই, মানে টাইপ টাইপ করা চাই, ও কম্পিউটারে চাই। তো এই যে স্ট্রাকচার, এটাও কিন্তু আমাদের খুব সুন্দর একটা স্ট্রাকচার। তো এই স্ট্রাকচার গুলা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। Then আমি যদি তোমারে বলি আর অল্প কিছু স্ট্রাকচার তোমাদের সামনে আছে, তো যে স্ট্রাকচারের কথাই বলি না কেন, আমি যদি বলি যে এই যে হট প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব, দেখো এখন আমার কথা হলো আমরা যেই স্ট্রাকচার গুলো শিখবো
এই স্ট্রাকচার গুলো দিয়ে আমাদের কিন্তু বাক্য তৈরি করা শিখতে হবে। দেন আমি যদি তোমাদেরকে বলি অ্যাডজেক্টিভ, এই যে আমাদের অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব, এরপরে আমরা ইনাফ লিখতে পারি। ইনাফ প্লাস টু প্লাস ইনফিনিটিভ, টু প্লাস ইনফিনিটিভ, টু প্লাস ইনফিনিটিভ, এইটা লিখতে পারি। তো এখন এই যে আমরা এই যে এই কথাটুক যে লিখলাম দেখো, তাহলে আমাদের আমরা কি বোঝাতে পারি? আমাদের অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব প্লাস ইনাফ প্লাস টু ইনফিনিটিভ, এই জিনিসটা যদি থাকে তাহলে এইটাও কিন্তু একটা আমাদের বাক্য গঠন করতে পারে। আমি তো বলি শি ইজ স্ট্রং, স্ট্রং ইনাফ, শি ইজ স্ট্রং ইনাফ টু, দেখো স্ট্রং ইনাফ টু ক্যারি দ্য বুক, টু ক্যারি দ্য। তো এই জিনিসটা মাথায় রাখবা যে ইনাফ যদি থাকে তাহলে তারপরে আমরা ইউজ করতে কিন্তু পারি। আচ্ছা, এর পরবর্তীতে আমি যদি তোমাকে বলি সো প্লাস অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব, তাহলে দ্যাট, তাহলে আমরা তোমাকে বলতে পারি, তোমাকে কয়েকটা রুলস আমি শিখাই দিতে পারি। যেমন আমি যদি তোমাকে বলি যে টু যদি কোনো বাক্যে দেখো যে মাঝখানে আছে, তাহলে আমরা অবশ্যই আরেকটা বাক্য বা আরেকটা বাক্য অংশ আমরা কিন্তু টু দিয়ে লিখবো। যেমন হি ইজ টু উইক, তো এই যে আমি বাক্যটা লিখলাম হি ইজ টু উইক টু ওয়ার্ক, দেখো এখন যদি এই যে হি ইজ একটা একটা ঘরে থাকে এন্ড এই যে টু উইক এটা যদি একটা ঘরে থাকে, দেন আমরা চোখ বন্ধ করে বোঝাবো যে এইটা টু ডট ডট টু রুলসে যাবে, এর আমরা টু ওয়ার্ক এই কথাটা ইউজ করতে পারি। আচ্ছা, তো একই সাথে সাথে আমি যদি তোমাকে বলি সো, দেখো হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট, he is so weak that he cannot walk। তো এখন দেখো এই যে আমরা সো উইক, দেখো সো যখনই আমরা চোখে দেখবো দেন আমরা অবশ্যই দ্যাট আমরা নিয়ে আসবো। তার মানে আমরা যদি কোনো জায়গায় দেখি যে এমন আছে, তাহলে সো যখনই দেখবো তখনই আমরা মনে করবো যে পরের যে ফ্রেজটা হবে সেই ফ্রেজে অবশ্যই আমাদের দ্যাট আনতে হবে। তাহলে সো দেখলে আমরা কিন্তু চোখ বন্ধ করে দ্যাট এর কাছে যাওয়ার চেষ্টা করব। এবার আমি যদি বলি, এবার আমরা যদি একটু ওই জিনিসটাকে, আমরা যদি এই জিনিসটাকে একটু অন্য ফরম্যাটে নিয়ে যেতে চাই, মানে একটু এক্সপ্লোমেটারি ভাবে নিয়ে যেতে চাই, তাহলে আমরা বলতে পারি দেখো হট হট এ বিউটিফুল গার্ল, বিউটিফুল গার্ল শি ইজ। দেখো এই বাক্যটা যে আমি লিখলাম ভালো করে দেখো, আমরা এই যে হট এ বিউটিফুল গার্ল, এই যে এই কথাটুকু যে আমরা ইউজ করছি, ফার্স্টে আমরা কি লিখছি হট এ, এরপরে এই যে এই জায়গাটায় আমরা ইউজ করছি অ্যাডজেক্টিভ এন্ড নাউন অথবা প্রোনাউন, অ্যাডজেক্টিভ এন্ড নাউন অথবা প্রোনাউন, এটা আমরা ইউজ করছি। ফার্স্টে আমরা কি লিখছি হট, হটের পরে আমরা কি ইউজ করছি বলতো অ্যাডজেক্টিভ অথবা অ্যাডজেক্টিভের পরে আমরা ইউজ করছি নাউন অথবা প্রোনাউন, বুঝছো? অ্যাডজেক্টিভের পরে আমরা ইউজ করছি নাউন অথবা প্রোনাউন। এর পরবর্তীতে আমরা কি লিখবো বলতো, এর পরবর্তীতে আমাদের যেটা আসবে সেটা হলো আবার নতুন করে সাবজেক্ট দেন ভার্ব। দেখো আবার নতুন করে সাবজেক্ট দেন ভার্ব, এটা হলো একটা এক্সক্লেমেটরি স্ট্রাকচার। দেন এই স্ট্রাকচার অনুযায়ী কিন্তু আমাদের সামনের দিকে আগাইতে হবে। ভাই আচ্ছা, এটা বুঝি নাই। এটা আমি বোঝাচ্ছি, সেটা হলো হট হট এ হট এ হট এ ইয়াং ইয়াং হটে, মানে বালকটা কত যুবক এই কথা তুমি বোঝাতে চাইছো। হটে ইয়াং বয় হি ইজ, তো এই জায়গাটায় তুমি কি ইউজ করবে বলো, হটে ইয়াং বয় হি ইজ, তো এই জায়গাটায় তুমি যেটা ইউজ করবে সেটা হচ্ছে, আমি তোমাকে বলি ফার্স্টে, সেটা হলো এই যে হটে, তো এই যে হট, এই যে হট, তো এই যে হট তুমি যখন পাবা তখন তারপরে তুমি সবসময় ইউজ করতে চাবা কি বলতো, এই যে অ্যাডজেক্টিভ।
হটের পরে তুমি অ্যাডজেক্টিভ লক্ষ্য করবা। দেন এবার অ্যাডজেক্টিভ লক্ষ্য করার পরে তুমি দেখবা যে একটা নাউন কোথা থেকে চলে আসছে অথবা প্রোনাউন চলে আসছে। দেন তুমি আরেকটা সাবজেক্ট এন্ড আরেকটা ভার্বকে খুঁজে পাবা। দেন এইটা নিয়ে তুমি একটা বাক্য বানাতে পারবা, যেই বাক্যটা এক্সক্লেমেটরি মুডের দিকে চলে যাবে। এবার বুঝছো? এবার দেখো, আমরা এবার কয়েকটা কন্ডিশন নিয়ে কথা বলতে চাই। দেখো আমি যদি বলি যে কন্ডিশন, কন্ডিশন দেখো আমি তোমার যদি বলি ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনাইট বা প্রেজেন্ট প্রেজেন্ট সিম্পল, বুঝছো? প্রেজেন্ট প্রেজেন্ট সিম্পল, ইফ প্লাস প্রেজেন্ট সিম্পল, আমি তোমাকে কি বললাম? ইফ প্লাস প্রেজেন্ট সিম্পল। এই যে আমরা যদি ইফ প্লাস প্রেজেন্ট সিম্পল বা প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট সিম্পল কে বলা হয় ইনডিফিনাইট, ইনডিফিনাইট পাই, তাহলে এর পরেরটা অবশ্যই আমাদের কি হবে বলতো? এর পরেরটায় অবশ্যই আমাদের উইল, শ্যাল, অথবা আমরা যদি বলতে পারি ক্যান, মে। এরপরে আমি যদি বলতে পারি যে এই যে ক্যান, মে, এই জিনিসগুলা কিন্তু ইউজ হবে, বুঝছো? এন্ড আমি তোমাকে বলি যে এই জিনিসগুলা যে ইউজ হচ্ছে, এই জিনিসগুলো যে ইউজ হচ্ছে, এর পরবর্তীতে সবসময় আমি ইনফিনিটি বসাবো বা ভার্বের বেস ফর্ম বসাবো, বুঝছো? ভার্বের বেস ফর্ম বসাবো অথবা প্লেন ইনফিনিটি বসাবো, বুঝছো? তার মানে এই যে মোডাল যে অক্সিলারি গুলো আছে, এই যে মোডাল যে অক্সিলারি, এই মোডাল অক্সিলারির পরে সবসময় প্লেন ইনফিনিটি বসে বা ভার্বের বেস ফর্ম বসে, ভার্বের বেস ফর্ম বসে, বেস ফর্ম বসে, বুঝছো? তাহলে এবার আমি যদি বলি একটা বাক্যের একটা অংশ, সামনের অংশটুকু যদি ইফ থাকে, ইফ এর পরে এটা যদি প্রেজেন্ট ইনডিফিনাইট থাকে, তাহলে এর পরেরটা আমাদের হয়ে যাবে উইল, শ্যাল, ক্যান অথবা মে দিয়ে শুরু হবে। দেন আমরা দ্বিতীয়টা যদি আমরা দেখি ইফ প্লাস, ইফ প্লাস যদি এবার দেখি আমি পাস্ট, পাস্ট ইনডিফিনাইট, পাস্ট ইনডিফিনাইট যদি থাকে, ইফ প্লাস পাস্ট ইনডিফিনাইট যদি থাকে, তাহলে আমরা এটাকে শুরু করবো উড, উড, শুড, অথবা কুড অথবা মাইট, মাইট। তারপরে আমরা সবসময় ভার্বের কি বসাবো? বেস ফর্ম বসাবো। এইটা দিয়ে আমার বাক্যটা শুরু হবে। আশা করি বোঝা গেছে, আশা করি বোঝা গেছে। এবার আমি যদি বলি যে আমাদের যদি পাস্ট পারফেক্ট যায়, যেমন আমাদের, আমি তোমাকে বলছি, আমি তোমাকে বলছি সেটা হলো আমাদের যে প্রথম যে ব্যাপারটা আমি তোমাকে বলি যে ইফ, ইফ এরপরে যদি আমি বলি ইফ থাকে প্লাস পাস্ট পারফেক্টে যদি থাকে, ইফ প্লাস পাস্ট পারফেক্টে যদি থাকে, তাহলে পরের বাক্যটা কি যাবে বলতো? উড, শুড, কুড, মাইট প্লাস, দেখো আমি লিখতে পারি উড, উড হ্যাভ, উড হ্যাভ, মাইট হ্যাভ, বুঝছো? মাইট হ্যাভ, এরপরে আমরা লিখতে পারি হচ্ছে শুড হ্যাভ, এইগুলো আমরা লিখতে পারি। আশা করি বুঝছো। এন্ড এরপরে আমরা পাস্ট পারফেক্ট ইনফিনিটলি কি থাকবে আমি সেটা তোমাকে বুঝাই দিলাম। দেন আশা করি এইগুলা বুঝতে পারছো, এগুলা বুঝতে আশা করি অসুবিধা হওয়ার কথা না, but বুঝতে পারছো আশা করি। এই এইগুলা পারলে মোটামুটি তুমি পেরে যাবা আমাদের বাকিগুলা। আশা করি আমরা যখন প্র্যাকটিস করব তখন তোমার সমস্যা হবে না। বাট এইবার আসো আরো মজার একটা গ্রামারে, সেটার নাম হচ্ছে, আমি যদি বলি যে পাঞ্চুয়েশন মার্ক, বুঝছো? পাঞ্চুয়েশন, পাঞ্চুয়েশন, দেখো পাঞ্চুয়েশন অথবা ক্যাপিটালাইজেশন। দেখো পাঞ্চুয়েশন কথাটা আমি বলি যে প্রধান পাঞ্চুয়েশন মার্ক যেগুলো আছে আমি তোমাকে বলি, 1 নম্বরে আছে স্টপ, 2 নম্বরে আছে কমা, 3 নম্বরে আছে
সেমিকোলন। 4 নম্বরে কি আছে বলো তো? 4 নম্বরে আছে কোলন, বুঝছো? 5 নম্বরে আছে হচ্ছে তোমার নোট অফ ইন্টিগ্রেশন, বুঝছো? নোট অফ ইন্টিগ্রেশন। এরপরে আছে হচ্ছে নোট অফ এক্সক্লেমেশন, নোট অফ এক্সক্লেমেশন। এরপরে আছে হচ্ছে ইনভাইটেড কমা, দেখো ইনভাইটেড কমা। এর পরবর্তীতে আমাদের আছে হচ্ছে অ্যাপোস্ট্রফি এস, দেখো অ্যাপোস্ট্রফি এস। এরপরে আমাদের ড্যাশ আছে, এরপরে আমাদের আছে ব্র্যাকেট, দেখো আমাদের আছে ব্র্যাকেট, বুঝছো? ব্র্যাকেট। এই হচ্ছে আমাদের পাঞ্চুয়েশন। তো এখন কথা হলো আমরা পাঞ্চুয়েশন আমরা কখন কখন ইউজ করি, কেন ইউজ করি। আমি যদি তোমাকে বলি যে ফুল স্টপ, আসলে এই ফুল স্টপ কি ইউজ করে বলতো? এই ফুল স্টপ দীর্ঘ বিরতি, দীর্ঘ বিরতি, বুঝছো? কোনো কিছু যদি দীর্ঘ বিরতি বোঝায় সেই ক্ষেত্রে আমরা ফুল স্টপ ইউজ করি, বুঝছো? কোনো কিছু দীর্ঘ বিরতি বোঝাইলে আমরা সেটাকে ফুল স্টপ ইউজ করি। এন্ড ফুল স্টপ কোন কোন সেন্টেন্সে ব্যবহার হয় এটা একটু আমাদের জেনে নিতে হবে। ফুল স্টপ ব্যবহার হয় হচ্ছে 1 নম্বরে অ্যাসার্টিভ, অ্যাসার্টিভ। এরপরে ব্যবহার হয় হচ্ছে ইম্পারেটিভ, এরপরে ব্যবহার হয় হচ্ছে অপারেটিভ। এর পরবর্তীতে ব্যবহার হয় কোথায় বলতো? আর তেমন কোথাও কিন্তু ব্যবহার হয় না। এর শেষে আমাদের ফুল স্টপ বসে। তো ফুল স্টপ কোথায় কোথায় ব্যবহার হয় আশা করি বোঝা গেছে। দেন আমি যদি বলি যে ফুল স্টপ কখন বসে বলতো? ফুল স্টপ বসে কোনো কিছু যদি তুমি ইনস্ট্যান্ট থামাই দিতে চাও, বা ইনস্ট্যান্ট কোনো বাক্য যদি দীর্ঘ সময়ের জন্য তুমি বিরতি দিতে চাও, থামাই দিতে চাও, সেক্ষেত্রে ফুল স্টপ ইউজ করতে তুমি পারো। আচ্ছা, এর পরবর্তীতে আর ফুল স্টপ কোথায় বোঝায় বলতো? দেখো ইন্টারনেট অথবা মেইল, ইন্টারনেট অথবা মেইলের ঠিকানা লিখতে ফুল স্টপ ইউজ করা হয়। এ ধরনের ফুল স্টপকে সাধারণত কি বলে জানো? ডট বলে। যেমন আমি তোমাকে বলি যে www ডট, তোমাকে আমি বলি যে মনে করো আমি বললাম www ডট পায়োনিয়ার ডট কম, পায়োনিয়ার ডট। আমি এই যে এই কথাটুকু বললাম না, www.pioneer.edu। এখন কথা হলো এই যে আমি যেটা লিখলাম যে এই যে ইন্টারনেট, বুঝছো? আমি কি বলছিলাম মনে আছে যে ইন্টারনেট অথবা ইমেইলের ঠিকানা লিখতে আমরা ইউজ করতে পারি, বুঝছো? এবং কোন নামে সংক্ষিপ্তকরণ বুঝাইতে, যেমন আমি যদি বলি এম এ, এম এ, এই সংক্ষিপ্তকরণ বুঝাইতে মাঝখানে আমরা ফুল স্টপ ইউজ করি। আমি যদি বলি এইচ, দেন আমরা ফুল স্টপ ইউজ করি। এবার আমরা বলছি ইউকে, আমরা বলছি ইউএসএ, বুঝছো? ইউকে বলছি, ইউএসএ বলছি। এরপরে বলছি প্রফেসর, PRO, PR, আমি তো উল্টো লিখলাম, PROF, এই যে এইটা। এরপরে আমি লিখছি MR, এই যে এইটা। এই জিনিসগুলা মাথায় রাখতে কিন্তু হবে অল্প অল্প করে। দেন আমি তোমাকে সামনের দিকে আরেকটু আগাই ভাই নিয়ে যেতে ওখানে চাই। কি করাচ্ছেন কিছু বুঝি নাই। কেন? আপনি এই পেজে কি করাচ্ছেন এগুলা? তুমি কোথায় ছিলে এতক্ষণ? ভাই আমি এখানে ছিলাম, নেটে একটু ডিস্টার্ব দিচ্ছিল। আমি পাঞ্চুয়েশন পড়াচ্ছি, আর আমি পড়াচ্ছি যে ফুল স্টপ কোথায় কোথায় ব্যবহার করতে হয়। দেন আমি তোমাকে বলছি যে ফুল স্টপ অ্যাসার্টিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স এন্ড অপারেটিভ সেন্টেন্সে ব্যবহার করতে হয়। এর পরবর্তীতে যদি কোনো পুরো নামকে আমরা সংক্ষেপে লিখি, যেমন MA, MA মানে কি বলতো? মাস্টার্স অফ আর্টস। তো আমরা বলতে পারি PhD এন্ড ইউকে। দেখো এইগুলা সব সংক্ষিপ্ত নাম। তো এই যে সংক্ষিপ্ত নাম, তো তার মাঝখানে আমরা ব্যবহার করছি কি বলতো? ফুল স্টপ। এরপরে আমরা ইন্টারনেট অথবা ইমেইলের আমরা ব্যবহার করি ফুল স্টপ, যেমন www.pioneer.edu। তো এই জায়গাটায় আমরা ইউজ করলাম ফুল স্টপ। তো ইন্টারনেটের নাম অথবা আমরা ইমেইলের নামের ক্ষেত্রে কিন্তু ফুল স্টপ ইউজ করে থাকি। দেন আমি তোমাকে শুধু জাস্ট বললাম যে আমরা ফুল স্টপ কোথায় কোথায় ইউজ করি, আর কিছু তোমাকে আমি বলি নাই। আশা করি বুঝতে পারছো। হ্যাঁ, এবার আমি বলি যে কমা কোথায় ইউজ করা হয়, কমা। দেন এই যে কমা, এই কমাটা আসলে ইউজ করা হয় হচ্ছে স্বল্প বিরতির জন্য। স্বল্প বিরতি, স্বল্প বিরতির ক্ষেত্রে, স্বল্প বিরতির ক্ষেত্রে আমরা কমা ইউজ করি। তো কমা আসলে আমরা যদি বলি যে দুই বা ততোধিক শব্দকে, আমরা যদি দুই বা ততোধিক যে শব্দ আছে একই পার্টস অফ স্পিচ ভুক্ত, বুঝছে? একই পার্টস অফ স্পিচ আছে, এরকম যদি আমরা আহ তিন বা মনে করো দুইয়ের বেশি অথবা তিন বা ততোধিক শব্দ পাশাপাশি যদি থাকে, এন্ড দ্বারা যদি যুক্ত যুক্ত শেষে
দুটি শব্দ যদি আলাদা হয়, বুঝছো, দুটি শব্দ যদি অন্যগুলোর পরে কমা বসে, আমি তোমাকে খুব বিস্তারিত ভাবে যদি আমি একটু বোঝাতে চাই, তাহলে আমি তোমাকে বলতে পারি, দেখো রাজশাহী, আর এই যে এস এইচ এ এ এইচ আই, এই যে রাজশাহী লিখলাম, দেন আমরা বলতে পারি ঢাকা। এরপরে আমি তোমাকে বলতে পারি খুলনা। এরপরে আমি তোমাকে বলতে পারি বরিশাল, সিলেট এন্ড রংপুর, সিলেট সিলেট এন্ড এর পরবর্তীতে আমরা বলতে পারি এন্ড। দেখো এই যে এন্ড যখনই বসবে তখন কমার আর দরকার নেই, এন্ড এন্ড মনে করো যে রংপুর। এই যে এই কতটুকু আমরা লিখলাম, রাজশাহী, ঢাকা, খুলনা, সিলেট এন্ড রংপুর। তো এই যে আমরা কমাটা, কমার জন্য আমরা যদি তিনের অধিক কোনো কিছু লিখতে চাই, দেন আমরা কমা ইউজ করি। তিনের অধিক, তিন বা তিনের অধিক আমরা কিছু লিখতে চাইলে আমরা কমা ইউজ করি। এর পরবর্তীতে আমি তোমার বলতে পারি যে কমার কোথায় কোথায় বসে। দেখো যে কোনো কিছুতে আমরা বলি, দেখো আমি তোমাকে বলছি দ্য গ্রেট ফিজিক্স, বুঝছো, দ্য গ্রেট, আমি বলতে পারি প্রফেসর, পি আর ও এফ, ই এস ও আর, এই যে প্রফেসর আইনস্টাইন, আমি বলতে পারি ই আই এস টি আই এন, এই যে প্রফেসর আইনস্টাইন। এই যে এই কতটুকু বলে আমরা একটা কমা দিব, দেন বলবো দ্য গ্রেট ফিজিক্স গট দ্য নোবেল প্রাইজ। এই যে প্রত্যেকটা আলাদা আলাদা যে আমরা স্বল্প সময়ের জন্য থামার যে প্রয়োজনীয়তা অনুভব করছি, দেন আমরা এখানে কিন্তু কমা ইউজ করব। আচ্ছা, এরপরে আমি যদি বুঝাই যে সম্বোধন করা হচ্ছে, এই ধরনের কোনো কিছু বোঝাতে আমরা কমা ইউজ করি। যেমন আমরা যদি বলি দেয়ার, ডিই দেয়ার, এখানে আমরা কমা ইউজ করবো। আমি বলতে পারি লিসেন, লিসেন, কমা ইউজ করবো। আমরা বলতে পারি যে লিসেন টু মি, লিসেন টু, দেখো আমি বলতে পারি ডেয়ার, ডেয়ার লিসেন টু মি, এই যে ডেয়ার বলে সম্বোধন করলাম, দেন আমরা এখানে কমা ইউজ করলাম। এখন আমি তোমার বলতে পারি মাই ডিয়ার, মাই ডিয়ার, মাই ডিয়ার, হোয়াট ক্যান আই ডু, হোয়াট ক্যান আই ডু। তো এখানে আমরা কিন্তু কমা ইউজ করতে পারি। আচ্ছা, তো এরপরে আমি যদি তোমাকে বলি ইয়েস অথবা নোর পরে আমরা কমা ইউজ করি, ইয়েস অথবা নো, এরপরে আমরা কমা ইউজ করি। আচ্ছা, আর কোথায় কমা ইউজ করি বলো তো? আর কোথায় কমা ইউজ করি? মাঝে মাঝে কোন বাক্যের মধ্যে কোনো ফ্রেজ যদি ঢুকাই দেওয়া হয়, তখন আমরা কিন্তু কমা ইউজ করি। বাক্যের মধ্যে যখন কোনো ফ্রেজ ঢুকাই দেওয়া হয়, তখন আমরা কমা ইউজ করি। যেমন আমি বলতে পারি যে দা বয় হু স্টুড ফার্স্ট was got a prize। কি বললাম? দা বয় হু স্টুড, মানে আমি বলছি যে ওই ছেলেটা যে দাঁড়ায় আছে, সেই প্রথম পুরস্কার পাইছে। এই ধরনের কোন বাক্যের মধ্যে যদি আমরা কোনো বাক্যের মধ্যে যদি আমরা কোনো ধরনের তোমার ওই কি বলে ওইটাকে, যদি বাক্যের মধ্যে যদি কোনো ধরনের ফ্রেজ ঢুকাই দিয়ে থাকি, দেন আমরা কমা ইউজ করতে পারি। তো আশা করি বুঝতে পারছো আমাদের কমার ব্যবহার কি, কমা আমরা কখন কখন ইউজ করি। এছাড়াও কমা আমরা মেলা ক্ষেত্রে ইউজ করতে পারি। দেন আমরা সেমিকোলন, সেমিকোলনটা কোথায় ব্যবহার করি বলো? সেমিকোলনটাও আমরা মেলা ক্ষেত্রে ব্যবহার করে থাকি। যেমন আমরা যদি বলি যে, দেখো সেমিকোলনের ব্যবহারটা আমি তোমাকে বলি, হি ডিড নট স্টাডি হার্ড। এবার সেমিকোলন দেব, হি আমি বললাম হি ডিড নট স্টাডি হার্ড, সো হি ফেল ইন দ্য এক্সাম। তো আমি এই জিনিসটা আসলে কোন ক্ষেত্রে ইউজ করি সেটা তোমাকে জানতে হবে। আমি যদি তোমাকে বলি যে কোনো ক্লজ শুরু হওয়ার পূর্বে আমরা এই যে সেমিকোলনটা ইউজ করতে পারি। আমি বলছি যে হি ডিড নট স্টাডি হার্ড, সে কঠিন ভাবে পড়াশোনা করে না, তো হি ফেল ইন দ্য এক্সাম, এই জন্য সে পরীক্ষাতে খারাপ রেজাল্ট করছে। আমার কথা বুঝতে পারছো?
তো এই ধরনের। এবার নোট অফ ইন্টিগ্রেশন কোন সময় ব্যবহার করা হয় এটা তোমরা সবাই জানো। কোনো কিছু যদি প্রশ্ন করি দেন এই চিহ্নটা আমরা ইউজ করি, এবং একই সাথে সাথে আমরা এই চিহ্নটা কখন ইউজ করি বলতো? এই চিহ্নটা ইউজ করি কোনো কিছু দেখে যদি আমরা বিস্ময় বোধ করি, কোনো কিছু দেখে যদি আমরা অবাক হই, আমরা যদি বিস্মিত হয়, সেক্ষেত্রে আমরা এই চিহ্নটা ইউজ করি। অ্যান্ড ইনভার্টেড কমা আমরা কখন ইউজ করি? ইনভার্টেড কমা আমরা ইউজ করি কারোর কথা বোঝাতে, যেমন আই সেড টু আই সেড সেড টু রহিম, আই সেড টু রহিম। এরপরে আমরা এই যে আমরা ইনভার্টেড কমা ইউজ করব, যে ইউ আর, এছাড়া আমরা কোনো কিছুর কোনো কারোর কথা বোঝাতে বা কোনো কিছু উদ্ধৃতি বোঝাতে আমরা ইনভার্টেড কমা ইউজ করি। এরপরে আমরা অ্যাপোস্ট্রফি এস যদি ইউজ করি, দেখো অ্যাপোস্ট্রফি এস আমি তোমাকে বলতে পারি যে ক্যান নট, এই ক্যান নট না বলে আমি বলতে পারি ক্যান্ট। এই যে এই অ্যাপোস্ট্রফি এস এর ব্যবহারটা আমরা এই কারণেই করি, অ্যাপোস্ট্রফি এস এর ব্যবহারটা আমরা এই কারণেই করি, অ্যাপোস্ট্রফি এস মানে হলো কোনো কিছু লোপ পাওয়া বা কোনো কিছু বাদ দিয়ে দেওয়া। অ্যাপোস্ট্রফি এস এর ব্যবহার আমরা এই জন্যই করি যে কোনো একটা বড় কোনো দুইটা ওয়ার্ডকে আমরা ভেঙে বা কেটে আমরা ছোট করে ফেলাই, এটাই হলো অ্যাপোস্ট্রফি এস এর এই ব্যবহারটা। এরপরে আমি যদি ড্যাশ বলি, তাইলে ড্যাশে মূলত খুব বেশি বিরতি হয় না, সামান্য একটু বিরতি হয়। যেমন কোনো কিছু যদি তুমি বাক্যের কোনো একটি বাক্যের যদি পুনরাবৃত্তি করতে চাও, তাইলে মানুষ ড্যাশ ব্যবহার করে, কোনো বাক্যের পুনরাবৃত্তি করতে চাইলে মানুষ ড্যাশ ব্যবহার করে। এরপরে এরপরে আরো কিছু কিছু ক্ষেত্রে ড্যাশ ব্যবহার করা যায়। আচ্ছা, তো আমার কথা হইলো, আমি এতক্ষণ ধরে যা যা পড়ালাম তোমরা বুঝছো কিনা আমরা বলো তো? একটু বুঝছি। আচ্ছা, তো এবার আমরা পড়বো যে ক্যাপিটালাইজেশন বা বড় হাতের অক্ষর ব্যবহার করার কয়েকটা নিয়ম আমরা একটু জেনে রাখবো। একটা হলো আমরা যদি বলি যে সেন্টেন্সের 1 নম্বর রুল, সেন্টেন্সের প্রথম প্রথম অক্ষরটা বড় হাতের হয়। সেন্টেন্সের প্রথম অক্ষর, বুঝছো, ফার্স্ট লেটার বড় হাতের বা ক্যাপিটাল হয়। দেন আমি তোমাকে বলতে পারি যে প্রপার নাউনের আগে অবশ্যই ক্যাপিটাল লেটার ইউজ করতে হয়, বুঝছো। প্রপার নাউনের আগে অবশ্যই আমরা কি ইউজ করি বলতো? প্রপার নাউনের আগে আমরা ক্যাপিটাল লেটার ইউজ করি। প্রপার নাউন যেটা হইতে পারে যে রহিম, করিম, সেটা যেখানেই হোক, শব্দের আগে হোক, পরে হোক, মাঝখানে হোক, যেখানেই হোক। এরপরে প্রপার নাউন দিয়ে গঠিত অ্যাডজেক্টিভ, প্রপার নাউন দিয়ে যদি কোনো অ্যাডজেক্টিভ গঠন হয়, তাহলেও সেই অ্যাডজেক্টিভের আগেও কিন্তু বড় হাতের অক্ষর হয়। যেমন আমরা বলতে পারি ইন্ডিয়ান গার্ল, বুঝছো, ইন্ডিয়ান গার্ল আমি বলতে পারি যে ইন্ডিয়ান গার্ল। দেখো ইন্ডিয়া একটা প্রপার নাউন, তো এই ইন্ডিয়ান এখানে এই দেখো এটা কিন্তু ইন্ডিয়ান কিন্তু এখানে প্রপার নাউন হিসেবে ইউজ হচ্ছে। যেহেতু ইন্ডিয়া এখানে প্রপার নাউন হিসেবে ইউজ হচ্ছে, তাই এই যে ইন্ডিয়ান গার্ল এইটা কিন্তু অ্যাডজেক্টিভ। ইন্ডিয়ান গার্ল মানে কোন জায়গার মেয়ে? ইন্ডিয়ান মেয়ে। তো এইটা কিন্তু আমাদের অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হচ্ছে, বাট অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হওয়ার পরেও এই অ্যাডজেক্টিভটা আসলে প্রপার নাউন হতে বিলং করে। তো এইটা প্রপার নাউন হতে যেহেতু বিলং করে, তাই আমরা কিন্তু খুব সহজেই বলতে পারি যে এই যে এর আগে আমাদের বড় হাতের লেটার ইউজ করতে হবে। এরপরে আমি যদি বলি কোন প্রতিষ্ঠানের নামের পূর্বে বড় হাতের লেটার বসে, প্রতিষ্ঠান বা কোন প্রতিষ্ঠানের নামের পূর্বে বড় হাতের লেটার বসে, আমরা বলতে পারি ঢাকা। ঢাকা তো কোনো প্রতিষ্ঠান, অবশ্যই ঢাকা ইউনিভার্সিটি একটা প্রতিষ্ঠান, ঢাকা ইউনিভার্সিটি। এরপরে আমি বলতে পারি যে আই দ্বারা যদি আমি বুঝাই, বুঝছো, আই দ্বারা আমি বুঝাই আই বড় হাতের হবে, বুঝছো। আই দ্বারা যদি আমি বুঝাই তাহলে আই বড় হাতের হবে, বুঝছো। আই দ্বারা যদি আমি বুঝাই তাহলে আই বড় হাতের হবে। এর পরবর্তীতে আমি বলতে পারি যে মাস দিন, বুঝতে পারছো, মাস
অথবা দিন। তার নামের পূর্বে মাস, দিন। এর নামের পূর্বে আমরা বড় হাতের অক্ষর বা ক্যাপিটাল লেটার ইউজ করি। এরপরে আমরা বলতে পারবো যে ডিরেক্ট কোশ্চেনের প্রথম অক্ষরকে ক্যাপিটালাইজেশন করতে হয় ডিরেক্ট কোশ্চেনের। যেমন আমি তোমাকে বলি দ্য টিচার সেইড নো, বুঝছো? তো এখন আমি যদি বলি যে ডিরেক্ট কোটেশন, বুঝছো? ডিরেক্ট কোটেশন যেগুলো আছে, ডিরেক্ট কোটেশন, যে ডিরেক্ট কোটেশন কেমন? দ্য টিচার সেইড নো, ডাইরেক্ট নো, এই টিচার ডাইরেক্ট নো বলে দিল, দ্য টিচার সেইড নো। এরম জায়গায় তোমার কিন্তু ব্যবহার করতে হবে কিন্তু কি বলতো, তোমাকে ব্যবহার করতে হবে ক্যাপিটালাইজেশন। এর পরবর্তীতে আমি যদি বলি যে কোনো কিছু সংক্ষিপ্ত অক্ষরে যদি লেখো তাহলে ক্যাপিটাল লেটার লিখতে হবে। যেমন আমি বলতে পারি ইউকে, তারপরে বি, এরপর আমি বলতে পারি এল এল বি, বুঝছো? এরপর আমি বলি সি এ, বুঝছো? এরপর আমি বলতে পারি সি এস ই। এই যে ব্যাপারগুলো আছে এগুলা কিন্তু একটু খেয়াল রাখতে হবে। দেন আমি যদি বলি যে কোন যাজকের নামের পূর্বে, আমাদের যাজক বা ধর্মযাজকের নামের পূর্বের অক্ষর বড় হাতের হয়। যেমন আমি যদি বলতে পারি ফাদার, ফাদার প্যাট্রিক্স, দেখো ফাদার প্যাট্রিক্স, এই যে পি বড় হাতে। দেন আমি তোমাকে বলতে পারি যে পদবীর, পদবীর ক্ষেত্রে, কোন পদবীর ক্ষেত্রে লেটার বড় হাতের হয়। যেমন আমি বলতে পারি প্রফেসর, প্রফেসর। আচ্ছা, তো এখন এরপর পুস্তকের নামের ক্ষেত্রে ক্যাপিটাল লেটার হয়, পুস্তকের নামের ক্ষেত্রে ক্যাপিটাল লেটার হয়। যেমন কোন বইয়ের নামের আগে আমরা ক্যাপিটাল লেটার ইউজ করি। যেমন আমি যদি বলি তোমারে যে আমি যদি তোমাকে বলি হ্যামলেট, এই যে হ্যামলেট, আমি যে হ্যামলেট বললাম, তো হ্যামলেটের নামের আগে আমরা কি ইউজ করছি বলতো, ক্যাপিটাল লেটার ইউজ করছি। আশা করি বুঝতে পারছো এবার। তো এইগুলাই ছিল আমাদের ক্যাপিটালাইজেশনের কিছু রুলস। ক্যাপিটালাইজেশন কোথায় কোথায় কিভাবে ইউজ করতে হয়, এই ছিল আমাদের কথাবার্তা। আশা করি তোমরা বুঝতে পারছো। এবার আসো তোমাদের সাথে কথাবার্তা বলি।